ওকে, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পর্যন্ত শেষ করলাম। সো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবগুলো সাইড ইফেক্ট খুব বেশি আসে না। এটা এভি ব্লক করে, এটা কার্ডিয়াক ডিপ্রেশন করে, এটা বেশি আসে, কনস্টিপেশন বেশি আসে, ঠিক আছে। জিঞ্জিভাল হাইপারপ্লাসে আসতে পারে, নাও আসতে পারে। ডাইহাইড্রোপ্যারিডিন পেরিফেরাল এডিমা ফ্লাশিং ডিজিনেস। ডাইহাইড্রোপ্যারিডিন মানে কি? ডাইহাইড্রোপ্যারিডিন মানে হলো নন কার্ডিও সিলেক্টিভ। নন কার্ডিও সিলেক্টিভ মানে কি? তারা আর্টারিওলার ডাইলেটর অর্থাৎ ভ্যাসোডাইলেটর। ভ্যাসোডাইলেটর হওয়ার কারণে তারা ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ায় দিবে। আমরা জানি এটা হলো আর্টারি, তারপরে হলো ক্যাপিলারি, ঠিক আছে। সো আপনি যদি আর্টারিতে যদি ভ্যাসোডাইলেট করে দেন তাহলে বেশি বেশি ফ্লুইড যাবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বৃদ্ধি পাবে, ফ্লুইড ভ্যাসেশন বেশি হবে, অর্থাৎ পেরিফেরাল এডিমা। আপনাকে এভাবে একটা সিনারিও দেওয়া হবে, একটা পেশেন্টের হাইপারটেনশন, হাইপারটেনশন দেওয়ার পরে তাকে আমরা অ্যামলোডিপিন দিলাম, ঠিক আছে। অ্যামলোডিপিন দেওয়ার কয়েক সপ্তাহ পরে পেশেন্ট কি নিয়ে আসলো? পেডাল ইডিমা নিয়ে আসলো, বাইল্যাটারাল পেডাল ইডিমা নিয়ে আসলো। এখন যখন আপনাকে এরকম পেডাল ইডিমার কথা বলবে তখন আপনার ডিডি কি হবে? পেডাল ইডিমা বললে আপনার প্রথম ডিডি হবে এটা কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর কিনা। 2 নম্বর ডিডি হবে এটা কি লিভার সিরোসিস কিনা। 3 নম্বর ডিডি হবে এটা কি নেফ্রোটিক সিনড্রোম কিনা। এটা অবশ্যই রাখবেন। 4 নম্বর ডিডি হবে সেটা কি ড্রাগ ইনডিউসড কিনা। তাহলে এগুলোকে আলাদা করার উপায় জানা আছে? যদি যদি এটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর হয়, হার্ট ফেলিউরের আদার সিমটম থাকবে, অর্থাৎ মোস্ট লাইকলি পেশেন্টের জেভিপি রেস থাকবে। কারণ যদি রাইট হার্ট ফেলিউর হয়, রাইট হার্ট ফেলিউরের ক্ষেত্রেই আমাদের পেরিফেরাল এডিমা হওয়া সম্ভব। এটা ইনফিরিয়র ভেনা কাভা, কমন আইলিয়াক ভেইন, দেন লোয়ার এক্সট্রিমিটির ভেইন। এটা অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা সুপিরিয়র ভেনা কাভা, ওদিকে জেভিপি। সো রাইট হার্ট যদি ফেল করে, রাইট হার্ট ফেল করলে এদিকে কনজেশন হবে, এদিকে কনজেশন হওয়ার জন্য জেভিপি বেড়ে যাবে, লোয়ার লিম্বে কনজেশন হওয়ার কারণে ইডিমা হবে। সো একই সাথে দুইটা জিনিস পাওয়া যাবে। সো যদি জেভিপি রেজ থাকে তাহলে মোস্ট লাইকলি এটা হার্ট ফেলিউর। জেবিপি রেজ থাকবে, কনজেস্টেড টেন্ডার লিভার থাকবে, ঠিক আছে। হেপাটোজুগুলার রিফ্লাক্স থাকবে, অনেক কিছু আপনারা জানেন, আমি জাস্ট মিনিমাম কথাগুলো বলতেছি। সিএলডির কারণে বাইলেটারাল লেগ ইডিমা যদি হয় তাহলে সিএলডির পেশেন্টের সবার আগে ডেভেলপ করবে অ্যাসাইটিস। তাহলে অ্যাসাইটিস না ডেভেলপ করে কোনো সময় ইনফেরিয়র এক্সট্রিমিটিতে এডিমা হবে না, ঠিক আছে। তাহলে তার অ্যাসাইটিস আছে কিনা, আদার স্টিগমাটা অফ দা সিএলডি আছে কিনা, সেটা তার পরের কথা। নেফ্রোটিক সিন্ড্রোমের ক্ষেত্রে যদি পেশেন্টের ইডিমা হয় তাহলে তার বলবে যে পাফি ফেস আছে কিনা, তার স্ক্যান্টি মিকচুরেশন অর্থাৎ মিকচুরেশনে কোনো প্রবলেমের কথা বলতেছে কিনা। এবং ওই পেশেন্টের ক্ষেত্রে তো সিএসএফ ওই জেবিপিটা রেস্টের কথা বলবে না। কিছুই যদি না থাকে, কিছুই নাই কিন্তু অ্যান্টি হেপাটিসিভ ড্রাগ খায়, সেক্ষেত্রে সেটা ড্রাগ ইনডিউসড। মোস্ট লাইকলি কোন ড্রাগ ইনডিউসড, কোন ড্রাগের কারণে পেরিফেরাল এডিমা হবে? সেটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। মনে থাকবে? এগুলা নিয়ে অনেক কোশ্চেন হবে, অনেক, কল্পনা করতে পারবেন না। স্টেপ 2 শিখেতেও হবে। পরের কথা হলো ফ্লাশিং ডিজিনেস। ফ্লাশিং কেন হবে, ডিজিনেস কেন হবে? এক্সেসিভ হাইপোটেনশনের জন্য, ঠিক আছে। ভেসোডাইলেশনের জন্য ফ্লাশিং, এক্সেসিভ হাইপারটেনশন, এক্সেসিভ ব্লাড প্রেশার ফলের জন্য ডিজিনেস। তারপরের কথা আমরা যেটা পড়বো সেটা হলো হাইড্রোলাজিন, ভেরি ভেরি হাই এল ড্রাগ, ভেরি ভেরি হাই এল ড্রাগ। হাইড্রোলাজিন এইটার প্রথম কথা আমাকে আপনাকে যেটা পড়তে হবে সেটা হলো ক্লিনিক্যাল ইউজ কি। হাইড্রোলাজিনকে আমরা রেগুলার ইউজ করতে পারবো? কখনো না। এটা আমরা ইউজ করতে পারবো সিভিয়ার অর্থাৎ হাইপারটেনসিভ আর্জেন্সিতে আমরা এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। হাইপারটেনসিভ আর্জেন্সিতে ইউজ করতে পারবো, হার্ট ফেলিউর ইউজ করতে পারবো, সব হার্ট ফেলিউর ইউজ করতে পারবো? কখনোই না। হাইপারটেনসিভ আর্জেন্সি পরে কথা বলছিলাম, হাইপারটেনসিভ ইমার্জেন্সি। হাইপারটেনসিভ ইমার্জেন্সি মানে কি? হাইপারটেনসিভ ইমার্জেন্সি মানে হলো সাথে তার একটা অর্গান ফেলিউর আছে। সিভিয়ার হাইপারটেনশন সাথে তার যদি একটা অর্গান ফেলিউর থাকে তাহলে আমরা সেটাকে বলবো টি এবং এফ। মানে কি রে ভাই এটা? শর্টকাট করতে করতে এই আর কি। তাহলে হাইপারটেনশনের সাথে যদি তার একটা অর্গান ফেলিউর থাকে তাহলে পেশেন্টকে আমরা বলবো, সেই পেশেন্টকে আমরা বলবো হাইপারটেনসিভ। ওরে বাপরে, গুড। টার্গেট ফেলিউর, টার্গেট অর্গান ফেলিউর, ঠিক আছে। তাহলে হাইপারটেনসিভ আর্জেন্সির ক্ষেত্রে কি এটা হতে পারে? হাইপারটেনসিভ আর্জেন্সির ক্ষেত্রে এটা হতে পারে, ইমার্জেন্সির ক্ষেত্রে এটা হতে পারে। কেন?
কারণ আমরা একটা কথা বলছিলাম যে ব্লাড প্রেশারটা অ্যাকচুয়ালি আফটার লোড। ব্লাড প্রেশার মানে আর্টারিতে প্রেশার। সো এই জায়গার মিন আর্টারিয়াল প্রেশার, এখন ভেন্ট্রিকল এখানে ব্লাড পাঠাবে। ভেন্ট্রিকল যদি এখানে ব্লাড পাঠায় তাহলে ফ্লো, এই ধরনের ফ্লোর, এটা হলো আপ স্ট্রিম প্রেশার আর এটা হলো ডাউন স্ট্রিম প্রেশার। ঠিক আছে, এটা হলো আপ স্ট্রিম প্রেশার, এটা হলো ডাউন স্ট্রিম প্রেশার। এই আপ স্ট্রিম প্রেশার থেকে ডাউন স্ট্রিম প্রেশারে যে ব্লাড যায়, আপ স্ট্রিম প্রেশার থেকে যে ডাউন স্ট্রিম প্রেশারে ব্লাড যাবে বা একটা ফ্লো হবে, তাহলে সেটা কিসের উপরে ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে প্রেশার গ্রেডিয়েন্টের উপরে, তাই না রে? তাহলে সেটা ডিপেন্ড করে হলো প্রেশার গ্রেডিয়েন্টের উপরে। প্রেশার গ্রেডিয়েন্টের উপরে ডিপেন্ড করা মানে কি? তাহলে এখান থেকে এইখানে, অর্থাৎ এই প্রেশারটা যত কম হবে তত স্মুথলি এটা বেরো যেতে পারবে। তাহলে এই প্রেশারটা যদি বেশি হয় তাহলে এখান থেকে এখানে ব্লাড পাঠানোটা আমার জন্য টাফ। তাহলে এখান থেকে এখানে ব্লাড পাঠানোটা টাফ, তার মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ আফটার লোড। তাহলে হাইপারটেনশন যদি খুব বেশি হয়, একটা পেশেন্টের ব্লাড প্রেশার যদি খুব বেশি হয়, খুব বেশি হওয়া মানে হলো তার মিন আর্টেরিয়াল প্রেশার বেশি। মিন আর্টেরিয়াল প্রেশার বেশি মানে হলো তার আফটার লোডটা বেশি। তার এই আফটার লোড বেশি হওয়ার জন্য কার্ডিয়াক ফেলিউর হতে পারে। আফটার লোড বেশি হওয়ার জন্য কি হতে পারে? হার্ট ফেলিউর হতে পারে। আমি কি বুঝাতে পারছি? কারণ আফটার লোড যদি বেড়ে যায় তাহলে কমে যাবে কি কার্ডিয়াক আউটপুট, এটা আমরা জানি। তাহলে আফটার লোড যদি বেড়ে যায় কমে যাবে কার্ডিয়াক আউটপুট। এটাই হলো হাইপারটেনশন থেকে, সিভিয়ার অ্যাকুট হাইপারটেনশন থেকে কিভাবে হার্ট ফেলিউর হয় সেটা। তাহলে হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে কি এন্ড অর্গান ফেলিউর হিসেবে হার্ট ফেলিউর থাকতে পারে। তাহলে হার্ট ফেলিউরটা কেন হয়েছে? তার আপ স্ট্রিম প্রেশারটা বেশি তাই, সরি তার এই ডাউন স্ট্রিম প্রেশার অর্থাৎ আফটার লোডটা অনেক বেশি তাই। তাহলে কিভাবে ট্রিটমেন্ট করলে এটা ভালো হবে? যদি আমি এটাকে ডাইলেট করে দিই, তাহলে রেজিস্ট্যান্সটা যদি কমায় দিই, তাহলে একই সাথে যদি রেজিস্ট্যান্স কমায় দিই, আর্টারিটাকে যদি ডাইলেট করে দিই, একই সাথে রেজিস্ট্যান্স কমায় দিলে একই সাথে তার মিন আর্টারিয়াল প্রেশারটা ফল করবে, একই সাথে তার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাও ফল করবে, অর্থাৎ আফটার অল তার আফটার লোডটাও কমে যাবে এবং হার্ট ফেলিউর ইমপ্রুভ হবে। দ্যাটস ওয়াই হাইড্রোলাজিন আমরা কখন দিতে পারবো বুঝতে পারছেন নিশ্চয়ই? হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে, ইন পার্টিকুলার যেখানে কি আছে, হার্ট ফেলিউর আছে। ঠিক আছে, আর সব হার্ট ফেলিউরে হাইড্রোলাজিন দেওয়া যাবে না। কারো কোনো কোশ্চেন আছে এখানে? সেফ টু ইউজ ডিউরিং প্রেগনেন্সি, হ্যাঁ, তা প্রেগনেন্সিতে যদি এটা দেওয়া সেফ হয়ে থাকে তাহলে এক্লামশিয়া, প্রি এক্লামশিয়ার পেশেন্ট যদি আসে সিভিয়ার হাইপারটেনশন নিয়ে, তখন আমরা কন্ট্রোল হিসেবে এটা দিতে পারবো। মেন কথা একটু মনে রাখবেন, এই ড্রাগটা অ্যাকিউটলি দেওয়া হয় অ্যাকচুয়ালি। তারপরে কথা, frequently administered with beta blocker to prevent reflex tachycardia, বুঝছেন তো ব্যাপারটা? তাহলে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হওয়ার পাথওয়েটা কি? তাহলে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হলো আপনার এখানে, ঠিক আছে, এইটা হলো ব্লাড ভেসেল, আপনি ব্লাড ভেসেলটাকে ডাইলেট করে ফেলছেন। ঠিক আছে, তাহলে আপনি কোন একটা ভেসোডাইলেটর দিলেন, ভেসোডাইলেটর দেওয়ার সাথে সাথে তার টিপিআর কমে গেল। তার টিপিআর কমে যাওয়ার কারণে তার ব্লাড প্রেশার ফল করলো। ব্লাড প্রেশার ফল করার ফলে সেটা ব্যারো রিসেপ্টরের মাধ্যমে সিগন্যাল চলে গেল কোথায়? সেন্টারে। ব্যারো রিসেপ্টরের মাধ্যমে সিগন্যাল চলে গেল সেন্টারে। সেন্টারে এই সিগন্যাল চলে যাওয়ার পরে কিভাবে কাজ করবে? তখন ব্যারো রিসেপ্টর সিম্প্যাথেটিক স্টিমুলেশন করবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন তাহলে এখানে আসবে, সিম্প্যাথেটিক ফাইবার গুলো এখানে আসে আমরা জানি, এখান থেকে বের হয়, এখান থেকে বের হওয়ার পরে এই হার্টকে সাপ্লাই দেয়। তাহলে এটা হলো সিম্প্যাথেটিক পাথওয়ে। আপনি যদি বিটা ব্লকার দেন তাহলে এটা কাজ করবে এই জায়গাতে। আমি কি বুঝাতে পারছি? তাহলে ভেসোডাইলেটর যদি আমরা দেই তাহলে তার টিপিআর কমে যায়, টিপিআর কমে গেলে ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার কমে গেলে ব্যারো রিসেপ্টরের সিগন্যালটা যায়। ব্যারো রিসেপ্টর ফায়ারিংটা কি কমে নাকি বাড়ে এটা এবার বলেন? ব্যারো রিসেপ্টর ফায়ারিং এবং এই ব্যারো রিসেপ্টরের এফারেন্ট নার্ভের ফায়ারিং বাড়বে নাকি কমবে? আমরা আগেই বলছি ব্যারো রিসেপ্টর মানে হলো প্রেশার রিসেপ্টর। তাহলে প্রেশার যদি না থাকে, প্রেশার যদি কমে যায় তাহলে ফায়ারিং কমবে, ব্যারো রিসেপ্টর ফায়ারিং করবে, কমবে, এফারেন্ট নার্ভের ফায়ারিং কমবে, এবং এফারেন্ট নার্ভের ফায়ারিং যদি কমে যায় কার্ডিওভাস্কুলার সেন্টার স্টিমুলেট হবে। এখন আপনাকে যেটা দেখতে হবে, কার্ডিওভাস্কুলার সেন্টার যখন স্টিমুলেট হয় তখন সে হার্ট পর্যন্ত পৌঁছায় কি করে?
কার্ডিওভাস্কুলার সেন্টার বলে না, এটাকে অ্যাকচুয়ালি বলে ভেসোমোটর সেন্টার। তাহলে ভেসোমোটর সেন্টার হার্ট পর্যন্ত কি করে পৌঁছায় এটা আপনাকে বুঝতে হবে। তাহলে ভেসোমোটর সেন্টার চলে সিগন্যাল পাঠাবে স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ড থেকে সিম্পেথেটিক ফাইবার বের হয়ে আসবে। এটা প্রি গ্যাংলিয়নিক নিউরন, এটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, আর এটা হলো হার্ট। ঠিক আছে, তাহলে এটা হলো গ্যাংলিয়ন। তাহলে এটা হলো প্রি সিম্পেথেটিক ফাইবার, সরি প্রি গ্যাংলিয়নিক ফাইবার, আর এটা হলো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের এখান থেকে বের হবে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, তাই তো? তাহলে এই রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া প্রিভেন্ট করতে পারে এমন কোন ড্রাগ যে গ্যাংলিয়নটাকে ব্লক করে দিবে, ট্রান্সমিশনটা এখান থেকে এখানে আসতে দিবে না। এই রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া বন্ধ করে দিবে এরকম কোন ড্রাগ যে নরএপিনেফ্রিনকে কাজ করতে দিবে না। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়াকে বন্ধ করতে পারবে কে, তাহলে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়াকে বন্ধ করতে পারবে নাম্বার 1 গ্যাংলিয়ন ব্লকার। রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়াকে বন্ধ করতে পারবে কে, নাম্বার 2 যারা কিনা প্যারাসিম্পেথেটিক সরি সিম্পেথেটিক অ্যান্টাগনিস্ট। এখন বুঝতে পারছেন? রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হচ্ছে সিম্পেথেটিক ড্রাগের কারণে, এই জন্য সিম্পেথেটিক অ্যান্টাগনিস্ট দিলে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে না। সিম্পেথেটিক সিগন্যালটা আসতে হলে কি এভাবে প্যারাসিম্পেথেটিক সিম্পেথেটিক গ্যাংলিয়ন পার হয়ে আসতে হয়, তাহলে গ্যাংলিয়ন ব্লকার দিলেও সেই সিম্পেথেটিক জিনিসটা আসবে না। রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া প্রিভেন্ট করতে চান? চাই। তাহলে আপনার কাছে একটা সিভিয়ার হাইপারটেনশন একটা পেশেন্ট আসলো, সিভিয়ার হাইপারটেনশনের একটা পেশেন্ট আসার পরে আপনি তাকে হাইড্রোলাজিন যদি দেন, তাকে হাইড্রোলাজিন দেওয়ার সাথে সাথে পেশেন্টের হবে সিগনিফিকেন্ট ভেসোডাইলেশন। সিগনিফিকেন্ট ভেসোডাইলেশন হওয়া মানে হলো তার টিপিআর কমে যাবে, টিপিআর কমে তার ব্লাড প্রেশার ফল করা শুরু করবে। ব্লাড প্রেশার যখন ফল করবে তখন ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভিটি কমে যাওয়া আর কি, যেটা রিয়েল সেটা বলি। তখন ব্যারোরিসেপ্টর ফায়ারিং কমে যাবে, ব্যারোরিসেপ্টর ফায়ারিং কমে গেলে ভেসোমোটর সেন্টার অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। ভেসোমোটর সেন্টার অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়া মানে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়া। এইভাবে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হতে পারে। এই রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হলে তো আরো খারাপ, হার্টের অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে। এটাকে কাট অফ করার জন্য আমরা পেশেন্টকে দিয়ে দেবো বিটা ব্লকার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। শোনেন, আপনারা বুঝে গেলে তাড়াতাড়ি বলে ফেলবেন যে হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, ইয়েস, ওকে ওকে। নালে আমি 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 একটা ইয়াতে থাকি, এগুলা মানে কমিউনিকেশনের দরকার আছে, এটা আপনাদের বারবার বলি কিন্তু আপনারা বুঝেন না। কমিউনিকেশন না হলে মানে টিচার সবসময় মনে করে যে বুঝতেছে না মনে হয়। এখন এটার একটা অ্যাডভার্স ইফেক্ট হলো, এটা সমস্যা সবারই মানে, কারণ এটা টাফ। আমি বুঝবো কি করে যে সে বুঝতেছে বা বুঝতেছে না? ঠিক আছে, তা টিচারের যদি কোনো সময় এরকম ধারণা চলে আসে একটা ব্যাচের ব্যাপারে যে এইরা একটু কম বুঝে, এই গ্রুপটা একটু কম বুঝে, এটা বাকি টিচারদের কি অবস্থা হয় জানি না, আমি আমার কথা বলতে পারি। আমার সাবকনসিয়াস মাইন্ডে এটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট পড়ে, এবং সাবকনসিয়াস মাইন্ডে যখন বিশাল ইম্প্যাক্ট পড়ে তখন আমি অনেক এক্সপ্লেনেশন কি স্কিপ করার একটা টেন্ডেন্সি চলে আসে। আচ্ছা থাকে, এটা বলা দরকার নেই, দূর এটা বাদ দিই, দূর এটা নিতে পারবে না আদা, এটা কি বলবো, এটা কি এদের বললে আরো আমার কষ্ট হবে। স্বাভাবিক, কারণ মানুষ মাত্রই আরাম প্রিয় মানুষ, মানুষ যেখানে আরাম পায় মানুষ ওই রাস্তায় হাঁটা শুরু করে, এটা খুব স্বাভাবিক না? তা না বুঝলে তখন এরকম মনে হবে আর কি যে দূর কি দরকার এটা বলার। ওকে, তা আশা করি আপনারা এরকম হচ্ছেন না, আপনারা ভালো বুঝতেছেন। ঠিক আছে, আরেকটা ব্যাপার হলো কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকতে হবে। পিছনের টপিকস দেখেন একটা জিনিসের সাথে মানে একটার সাথে আরেকটা কত সুন্দর লিঙ্কড আপ, তাই না? এবং এগুলা যখন আমরা আরো সামনে আগাবো, আরো সিস্টেম গুলো পড়বো, তখন আরো বেশি আমরা এগুলো লিঙ্ক করতে পারবো, আরো বেশি ইন্টিগ্রেটেড হবে। আর আমি তো বলছি এক এক টিচারের এক এক স্পেশালিটি। ঠিক আছে, আমি কি কি জিনিস পারবো না এটা আমি আপনাকে অনেক আগে বলে দিছি। যেমন আমি আসলে মডেল টেস্ট বুঝে নিই, তো ইউএসএমএল তে মডেল টেস্ট নিয়ে তেমন কিছু করা যায় না, তো এটার আসলে আশা করি লাভ নাই, ক্লাস টেস্ট মডেল টেস্ট। তবু আমি চেষ্টা করব, আমি এখনো দেখি এই সপ্তাহ সময় পেলে আমি একটা কোশ্চেন টোশ্চেন বানাবো এরকম আর কি। এটা আমি যেমন ভালো পারবো না। আর একটা কথা হলো ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, এসব একেবারে বেসিক সাবজেক্টের ব্যাপারে অ্যাকচুয়ালি আমি বস না। আমি আরেকটা কাজ করতে পারবো না ভালো, সেটা হলো বিভিন্ন স্লাইড আছে না, যে বিভিন্ন স্লাইড দেখানো, অর্থাৎ হিস্টোলজির স্লাইড বা হিস্টোলজির ছবি, হিস্টোপ্যাথোলজির ছবি, এটাও আমি মনে করি আমার চেয়ে ভালো হবে তুমি যদি প্যাথোমা দেখে শিখতে পারো। ঠিক আছে, আমি দেখাবো সাম এক্সটেন্ট, এটা একটা লিমিটেশন আছে, এটা একটা এক্সটেন্ট আছে। যেমন আমি তোমাকে ব্রেন টিউমারটা অনেক ভালো দেখাইতে পারবো। ঠিক আছে,
এরকম কিছু কিছু জায়গা আছে এটা ভালো দেখাইতে পারবো, কিন্তু মোস্টলি আমি বলবো এটা ডিপেন্ড করতে প্যাথমার উপরে, ঠিক আছে। বিহেভিয়ারাল সায়েন্স আসলে এরকম একটা জিনিস, এটারে লেকচার দিয়ে এটাকে ইমপ্রুভ করাটা খুব টাফ। আমি বিহেভিয়ারাল সায়েন্স থেকে কিছু এক্সপেক্ট তোমাকে ভালো পড়াতে পারবো, যেমন সাইকেট্রি, ঠিক আছে। সো আমি যেটা ভালো করতে পারবো সেটা হলো ইন্টিগ্রেশন, একটার সাথে আর একটা ভালো একটা জিনিসের কোরিলেশন করে দেওয়াটা আমি ভালো করতে পারবো। বাট সাবজেক্ট ওয়াইজ তোমাকে মাস্টার হতে হলে তোমাকে একটু নিজে নিজে বেশি পড়তে হবে, ঠিক আছে, আদারওয়াইজ এটা করতে পারবো না। ওকে, আমি একটা কাজই ভালো করতে পারবো, সবচেয়ে ভালো যেটা করতে পারবে সেটা আমি একদম কনফিডেন্টলি বলতেছি, সেটা হলো ইন্টিগ্রেশন। এবং এটা তোমার যখন প্রিপারেশন হয়ে যাবে তুমিও পারবা, তুমি আর কিছু না পারলে তুমি এটা পারবা, ঠিক আছে। সো আমি সবচেয়ে সিম্পল কাজটাই পারতেছি। আর এটা করার জন্য কি করতে হবে সেটা বলে দিচ্ছি। প্রতিটা সাবজেক্টে একটু মিনিমাম লেভেলের নলেজটাকে রেসিডুয়াল হিসেবে রাখতে হবে আর কি, ঠিক আছে, তাহলে তুমি করতে পারবা। এটা করতে পারলে তখন দেখবা যে তোমাদের নলেজ একটার সাথে একটা যখন ব্রিজ হয়ে যাবে, ইন্টার কমিউনিকেটিং একটা নলেজ যখন হয়ে যাবে, ঠিক আছে, ইনফরমেশন গুলো, তখন দেখবে এটা মানে পড়ে যাচ্ছে না, ঠিক আছে, আটকে থাকতেছে। ওকে, হাইড্রোলাজিনের মধ্যে তাহলে অ্যাডভার্স ইফেক্ট, কম্পেনসেটরি ট্যাকিকার্ডিয়া, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া যাই বলেন না কেন, তাহলে সেই যেহেতু রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করবেই, তাহলে আমরা কাকে দিব না? রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হলে কি হয়? হার্টের অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়। তাহলে আমরা কন্ট্রাইন্ডিকেটেড কাদের ক্ষেত্রে? অ্যানজাইনার ক্ষেত্রে, করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে। ফ্লুইড রিটেনশন কেন? কে বলতে পারবে? সেম মেকানিজম। ফ্লুইড রিটেনশন কেন? এটাও সেম মেকানিজম, ঠিক আছে। অর্থাৎ আপনি একটা পেশেন্টকে যদি ভেসোডাইলেটর দেন, আপনি যদি একটা পেশেন্টকে সিলেক্টিভলি ভেসোডাইলেটর দেন, তাহলে তার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমার মাধ্যমে ব্লাড প্রেশার কমে যাবে। ব্যারোরিসেপ্টর সেটাকে দেখবে, ব্যারোরিসেপ্টর সেটাকে দেখার পরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি চলে যাবে হার্টে। এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হার্টে চলে গেলে হার্টের হার্ট রেটটা বৃদ্ধি পাবে সবার আগে। এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি চলে যাবে কিডনিতে। কিডনির মধ্যে আছে বিটা 1 রিসেপ্টর। বিটা 1 রিসেপ্টর কোথায় আছে? বিটা 1 রিসেপ্টর গুলো আছে রেনিন সিক্রেটিং সেলে। রেনিন সিক্রেটিং সেলে। তাহলে ওই যে ব্যারো রিসেপ্টর এটাকে ডিটেক্ট করলো, ব্যারো রিসেপ্টর ডিটেক্ট করার কারণে যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লো, এটার কারণে বিটা রিসেপ্টর মেডিয়েটেড রেনিন রিলিজও বৃদ্ধি পাবে। এবার বুঝছেন তার মানে কত আলটিমেটলি? অর্থাৎ আপনি যদি শুধু সিলেক্টিভলি যদি একটা পেশেন্টকে ভেসোডাইলেটর দেন, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে সাকসেসফুল হওয়াটা রিস্কি, ঠিক আছে, অনেকটাই আনসার্টেন, এবং সেটা ক্রনিক স্টেজে। যেমন আপনি অ্যাকিউট কন্ডিশনে দিলেন সেটা আলাদা হিসাব, বাট ক্রনিক্যালে যদি আপনি রেখে দেন কয়দিন পরে তো তার রেনিন সিক্রেশন হইয়া ফ্লুইড ওভারলোড করিয়া ব্লাড প্রেশার বাড়ায় ফেলবে, তাই না? তাহলে এখানে এই কথাটা আবার বলা হয়েছে, দেখছেন কতবার আসতেছে একই কথা, ঘুরে ফিরে অনেকবার আসতেছে। কই গেল জিনিসটা? তারপরে কথা হেডেক। হেডেক কেন? আর এটা নিয়ে আরেকটা মজার ব্যাপার আছে, যে কোনো ড্রাগ যারা কিনা ভেসোডাইলেশন করে তারা হেডেকও করতে পারে। ভেসোডাইলেশন করা মানে কি? আপনার ব্লাড গুলো সব পেরিফেরিতে চলে গেছে, পেরিফেরাল আর্টারিতে চলে গেছে। পেরিফেরাল আর্টারিতে চলে যাওয়ার কারণে এখন আপনার সেরেব্রাল হাইপোপারফিউশন, এটার জন্য আপনি ডিজিনেস, হেডেক, এটা কমন সিমটম। অ্যানজাইনা কেন? যদি তার রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়, আগে তার দেখা গেছে কোনোদিন এই সিমটম হয় নাই, কিন্তু তার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল, দেওয়ার সাথে সাথে হার্ট রেট বৃদ্ধি পেল, ব্যথা আরম্ভ হয়ে গেল, এই জন্য অ্যানজাইনা। এসিএলই লাইক সিনড্রোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এসএলই লাইক সিনড্রোম করতে পারে, এটাকে আমরা বলবো ড্রাগ ইনডিউসড লুপাস, ঠিক আছে। ড্রাগ ইনডিউসড লুপাসের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে কি কি ড্রাগ ইনডিউসড লুপাস করে, ঠিক আছে, এটা সবার আগে মনে রাখবো। 2 নম্বর কথা মনে রাখবো, ড্রাগ ইনডিউসড লুপাসের ক্ষেত্রে এই পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি, মানে কোন কোন পেশেন্ট ড্রাগ ইনডিউসড লুপাস করবে। সেটা হলো যারা কিনা স্লো অ্যাসিটাইলেটর জেনেটিক্যালি সাসেপ্টেবল কিছু পেশেন্ট অ্যাসিটাইলেটর, এই স্লো অ্যাসিটাইলেটর পেশেন্ট গুলো ড্রাগ ইনডিউসড লুপাস করবে। মনে থাকবে, আমি একটু একটু করে বলবো, এগুলো মনে রাখতে হবে। ড্রাগ ইনডিউসড লুপাস কে করবে? ড্রাগ ইনডিউসড লুপাস করবে হলো যেসব মানে জেনেটিক্যালি সাসেপ্টেবল কিছু পেশেন্ট, সবাই না, যারা কিনা স্লো অ্যাসিটাইলেটর। ড্রাগ ইনডিউসড লুপাস করবে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে 2টা ড্রাগ অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো হাইড্রোলাজিন, সেটা হলো প্রোকাইনামাইড। সেটা হলো হাইড্রোলাজিন, সেটা হলো প্রোকাইনামাইড। ড্রাগ ইনডিউসড লুপাস থেকে আমি আপনাদেরকে আরো একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। ড্রাগ ইনডিউসড লুপাসের ক্ষেত্রে একটা
স্পেসিফিক অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়। অ্যান্টিবডিটার নাম কেউ বলতে পারবে? ড্রাগ ইনডিউসড লুপাসের ক্ষেত্রে একটা স্পেসিফিক অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়, সেটা নর্মাল এসএলই তে পাওয়া যায় না। সেই স্পেসিফিক অ্যান্টিবডিটার নাম কি? ভেরি গুড, অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি। ঠিক আছে, ড্রাগ ইনডিউসড লুপাসের ক্ষেত্রে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি। ক্লিয়ার? আমরা সামনে চলে যাচ্ছি, ঠিক আছে। হাইপারটেনসিভ আরো একটা কোশ্চেন করে রাখতেছি, আপনারা শুনতে শুনতে যদি পাশাপাশি অ্যান্সার করতে পারেন করবেন, আদারওয়াইজ আমি কোশ্চেনটা বলে দেবো, কোশ্চেনটা খুঁজে বের করে অ্যান্সার দিবেন। সেটা হলো ড্রাগ ইনডিউসড লুপাস এবং এসএলই এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? এই কথাটা আমি কোশ্চেন করলাম, আমার কণ্ঠে খুব সমস্যা হচ্ছে, আমি 3 মিনিট পরে আসবো, জাস্ট এখন 6টা 15 বাজে, 6টা 18-তে আমি আবার আসবো, আমার ভয়েসে প্রবলেম হচ্ছে।